স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টপ এন্ড টি20-তে যাচ্ছে তাই পারফরমেন্সের পর অবশেষে আশার আলো কিছুটা হলেও দেখতে পাচ্ছে বাংলাদেশ এ দল। টেবিলের 2 নম্বর টিম নর্দার্ন টেরিটরির বিপক্ষে নুরুল হাসান সোহানরা জয় পেয়েছে 22 রানে। প্রথমে ব্যাট করে 172 রান তোলে বাংলাদেশ এ দল। জবাবে অস্ট্রেলিয়ার লোকাল টিমটা থামে 150-এ 35 রান আর 2 ক্যাচে। ক্যাপ্টেন সোহান প্লেয়ার অফ দ্য ম্যাচ। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। ম্যাচটা তখন বাংলাদেশের হাতের মুঠোয়। হাসান মাহমুদের শেষ বলটায় নর্দার্ন টেরিটরির ব্যাটার ম্যাকমোহন একটা ক্যাচ তুললেন। রাকিবুলের হাতের তালুর দিকেই যাচ্ছিল সেটা, তবে ঝাঁপিয়ে পড়লেন নুরুল হাসান সোহান। ক্যাচটা মিস হলো, তবে ম্যাচটা নয়। সেই সাথে দেখা গেল অধিনায়কের ডেডিকেশন। প্রতিটা বলেই জিততে হবে এমন মানসিকতা সোহানের মাঝে, আর এই মেন্টালিটি দেখা গেছে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ এ দলের সবার মধ্যেই। বাংলাদেশের বিপক্ষে নামার আগে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এবারে টপ এন্ড টি20-তে ম্যাচ খেলেছিল 3টি, সবকটাই জিতে টেবিলের 2-এ। ওদিকে বাংলাদেশ এ দলের অবস্থা সঙ্গীন, কারণ এরই মধ্যে দুবার হেরে টেবিলের তলানিতে ছিল ওরা। তার উপর প্রায় জাতীয় দলের তারকাদের নিয়ে দল সাজিয়েও ব্যাটিংটা হচ্ছে যাচ্ছে তাই। সেটাকেই মৌকা হিসেবে নিয়ে টস জিতেই টাইগারদের ব্যাটিং করতে পাঠালো নর্দার্ন টেরিটরির ক্যাপ্টেন। কিন্তু মজার ব্যাপার, এবার বাংলাদেশের শুরুটা খারাপ হলো না একেবারে। যে নাইম শেখকে নিয়ে এত সমালোচনা, তিনি কিনা জিসান আলমকে সাথে নিয়ে বাংলাদেশকে এনে দিলেন দারুণ একটা শুরু। ওদের ওপেনিং পার্টনারশিপ 55 রানের। পাওয়ার প্লেতে বাংলাদেশ 1 উইকেট হারিয়ে তুলল 61। এর চেয়ে ভালো আর কি চাই। নাইম শেখ 11 বলে 25 আর জিসান ফিরেছেন 23 বলে 30 রান করে। সাইফ হাসান ব্যর্থ হলেও আগের মতো সবকিছু হুড়মুড় করে ভেঙে পড়তে দেননি আফিফ হোসেন আর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। আস্তে ধীরে ব্যাট করেছেন আফিফ। 40 বল থেকে অপরাজিত 41 এসেছে তার ব্যাটে। তবে হাত খুলেই খেলছিলেন ক্যাপ্টেন। আউট হওয়ার আগে সোহান 5টা বাউন্ডারির সাথে একটা ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন। মেঞ্জিসের বলে কাটা পড়ার আগে করেছেন 23 বলে 35 রান। বাংলাদেশের স্কোর বোর্ডে তখন 15 ওভার শেষে 4 উইকেটে 120। ডারউইনে এদিন উইকেটের ধরন দেখে মনে হচ্ছিল আরো কিছু রান জরুরি যদি ম্যাচটা টাইগাররা জিততে চায়। সেই কাজটা মোটামুটি ভাবে সেরে আসতে পেরেছেন আফিফ আর ইয়াসির রাব্বি। ইয়াসিরের 13 বলে 22 রানের ক্যামিও বাংলাদেশকে পৌঁছে দেয় 172 রানের চ্যালেঞ্জিং পুঁজিতে। জবাব দিতে নেমে দলীয় 12 রানেই 2 ওপেনারকে হারায় নর্দার্ন টেরিটরি। রিপন মন্ডল তুলে নেন 7 রান করা ক্যাপ্টেন ডিআরকি শর্টকে। জ্যাক ওয়েদারাল্ড হাসান মাহমুদের বলে ফেরেন 4 রানে। এরপর নর্দার্ন টেরিটরির হাল ধরেন কনর ক্যারল আর জর্ডন সিল। তবে এই সিলকে শেষ পর্যন্ত 48 রানে ফিরিয়েছেন রাকিবুল হাসান। ক্যারল তার আগেই আউট হয়েছেন 30 বলে 43 রান করে, ওই রাকিবুলের বলেই। ওদের ফেরার পর ফিনিশিংটা আর দিতে পারেনি নর্দার্ন টেরিটরির বাকি ব্যাটাররা। 150 রানেই থেমেছে তাদের ইনিংস। বাংলাদেশের জয় 22 রানে। খালিদ জামিল, 71। ক্রিকেটারদের মুখে হাসি। বোর্ড প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে ক্রিকেটাররা নিজেদের সব চাওয়া পাওয়ার কথা জানিয়েছেন মুখ খুলে। এবার বিসিবি ওদের চাওয়া পূরণে 8-60 বেঁধে নেমে পড়বে। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন বিসিবি সভাপতির সঙ্গে শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে। এদিকে ঢাকা এসেই বাংলাদেশের ক্রিকেট থেকে ফিক্সিং নির্মূলের কড়া হুঙ্কার দিয়েছেন অ্যালেক্স মার্শাল। নাইয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। 5 তারকা হোটেলের লবিতে সাজিয়ে রাখা জুলাই অভ্যুত্থানের গল্প আর তার 2 অন্যতম নায়ক মীর মুগ্ধ ও আবু সাইদের বীরত্ব গাঁথায় চোখ অ্যালেক্স মার্শালের। তারা জীবন দিয়ে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছেন, আর আইসিসির দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান বাংলাদেশের ক্রিকেটকে ফিক্সিংয়ের কালো ছায়া মুক্ত করার মিশনে ঢাকাতে। মঙ্গলবার বোর্ড সভাপতির সঙ্গে মিটিং করেছেন, নিজের কর্ম পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনাও সেরেছেন। সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর অভিযোগে। সেই কড়া অফিসারই এবার বিপিএল থেকে দুর্নীতি ছেটে ফেলতে বিসিবির সঙ্গে এক হয়ে কাজ করবে। প্রথম দিনেই কঠিন এক বার্তা দিয়ে গেলেন। কাজ শুরু হয়ে গেছে। আমি বোর্ড ও প্রেসিডেন্টের সাথে কাজ করছি।
3-4 সপ্তাহের মধ্যে নতুন করে সব সাজিয়ে আমি বোর্ডকে দেখাবো। আমরা ইন্টিগ্রিটি ইউনিটকে নতুন করে সাজাবো। আমাদের লক্ষ্য হলো সবাইকে শিক্ষিত করে তোলা, তারা যাতে বোঝে কি করতে হবে, তারা যেন সচেতন হয়ে ওঠে এবং দুর্নীতিবাজরা সুযোগ করতে না পারে। I'm 100% aligned with Sir Alex Marshall that we have to protect this game. আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। এবং এখানে আমরা, আপনারা জানেন আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কিভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায়। সকাল 9:30 ছিল মিটিংয়ের শিডিউল। ইংলিশম্যান অ্যালেক্স মার্শাল ঠিক 9টায় হাজির। গুরুত্বপূর্ণ দিন। বিসিবির সঙ্গে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের সাবেক প্রধানের 1 বছরের পথ চলা শুরু। তাই নিজের মুঠোফোনে ধরে রাখতে চাইলেন সেই স্মৃতিটুকু। তবে অ্যালেক্সকেও পেছনে ফেলেছেন মুশফিকুর রহিম। প্র্যাকটিসের মতো মুশফিক সবার চেয়ে এগিয়ে এখানেও। বিসিবি বসের ডাকে সাড়া দিয়ে মুশি হাজির সবার আগে। সকাল 9:30টার পর থেকে একে একে আসতে থাকেন ক্রিকেটার, বোর্ড প্রেসিডেন্ট আর বোর্ড পরিচালকরা। শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে মন খুলে বিসিবি বসের কাছে নিজেদের সমস্যার কথা জানিয়ে গেছেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের এগিয়ে নিতে শান্ত, মিরাজ, লিটনদের খোলামেলা আলোচনা হয় বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে। প্রতি 3 মাস পর পর এভাবেই ক্রিকেটের উন্নয়নে ক্রিকেটাররা নিজেদের ভাবনা কিংবা চাওয়া শেয়ার করবেন বোর্ড প্রেসিডেন্টের কাছে। জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপর তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি। তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথায় অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা এখন জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার, এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম, এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। বোর্ড সভাপতির সঙ্গে শেয়ার অ্যান্ড কেয়ার সেশন শেষে টি-20 দলের ক্রিকেটারদের গন্তব্য ছিল সিলেটে। তবে আপাতত ব্রেক মেহেদী মিরাজের। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন 15 দিনের। বুধবার থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু টাইগারদের ক্লোজ ডোর অনুশীলন। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 30 আগস্ট এবং 1 ও 3 অক্টোবর। নাহিয়ান বিন জাসিম, 71। বাফুফের অভিযোগের পর অবশেষে বসুন্ধরা কিংস মুখ খুলেছে। ক্লাবের স্বার্থে ওরা খেলোয়াড়দের আটকে রেখেছে। বসুন্ধরা কিংস বলছে নির্দিষ্ট সময়ের আগে ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় তারা। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংসের দড়ি টানাটানি নিয়ে দেশের ফুটবল এখন সরগরম। নেপালের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচের জন্য এখনও খেলোয়াড় ছাড়েনি কিংস। 14 জন ফুটবলার নিয়ে ক্যাম্প চালাচ্ছেন হাভিয়ের কাবরেরা। প্রশ্ন হলো, খেলোয়াড় না ছাড়ার এমন সিদ্ধান্ত কি নিতে পারে বসুন্ধরা? কি বলছে ফিফা? ফুটবলে ক্লাবের কাছে ছুটি নিয়ে খেলোয়াড়কে দেশের হয়ে খেলতে যেতে হয়। একজন ফুটবলার ঠিক কবে, কতদিনের জন্য ক্লাবের কাছে ছুটি পাবেন সেটাও কিন্তু ঠিক করা আগে থেকে। বলা হচ্ছে ফিফা আন্তর্জাতিক উইন্ডোর কথা। 2030 সাল পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডো ঠিক করা। চলতি বছর ফিফার আরও 3টা ইন্টারন্যাশনাল উইন্ডো আছে। 1 থেকে 9 সেপ্টেম্বর, 6 থেকে 14 অক্টোবর এবং 10 থেকে 18 নভেম্বর। এই স্লটগুলোতে প্রতিবার জাতীয় দল সর্বোচ্চ 2টা করে ম্যাচ খেলতে পারবে। এই সময়ে যে কোনো ক্লাব তাদের খেলোয়াড়কে দেশের ডাকে ছাড়তে বাধ্য। বিশ্বের প্রতিটা ক্লাব এভাবেই চলে। বসুন্ধরা কিংসও সেই পথেই হাঁটছে। যেটা পরিকল্পনা আছে, আমরা 30 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প করে 31 তারিখ থেকে হয়তো প্লেয়ারদেরকে ছাড়ব। সেপ্টেম্বরের 6 এবং 9 তারিখ বাংলাদেশ 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। তার প্রস্তুতি হিসেবে 13 আগস্ট থেকে ক্যাম্প করছেন কাবরেরা। যেহেতু 1 সেপ্টেম্বরের আগে ফুটবলার ছাড়তে বাধ্য না বসুন্ধরা কিংস, তাই রাকিবদের ছাড়পত্র দেয়নি ক্লাবটা। কিন্তু কেন বসুন্ধরা ফুটবলার ছাড়ছে না? এটা যদি কোনো এশিয়ান কাপের
চূড়ান্ত পর্বে খেলাতে হয়তো সেক্ষেত্রে হয়তো আমরা ভিন্নভাবে সেই জিনিসটুকুকে দেখতাম। ফিফা উইন্ডো শুরু হওয়ার আগে যে ফুটবলার পাওয়াই যাবে না তেমনটা নয়। আগেও বাফুফে যখন চেয়েছে ফুটবলারদের পেয়েছে। ভবিষ্যতেও ফুটবলার ছাড়বে বসুন্ধরা কিংস, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম হুমকি ধামকিতে কাজ হবে না, বরং ম্যাচের গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে কিংস। সব ক্লাবগুলোই চাইবে যে তাদের প্রি সিজনটা কিন্তু ভালোভাবে যেন করতে পারে। একটা প্রস্তুতি ম্যাচের জন্য বা ফ্রেন্ডলি ম্যাচের জন্য যদি 1 মাস আগে প্লেয়ার ছাড়তে হয়, তাহলে যখন চূড়ান্ত পর্ব হবে তখনও যদি 1 মাস করে ছাড়তে হয়, তা অক্টোবরে আমাদের উইন্ডো আছে, নভেম্বরে আমাদের উইন্ডো আছে, তাহলে কিন্তু লিগ বন্ধন টুর্নামেন্ট আমরা শুরুই করতে পারবো না। বাফুফে আর কিংসের এই টানাপোড়েন চলছে প্রায় সপ্তাহখানেক ধরে। ফেডারেশনের অভিযোগ, বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি, কিন্তু কিংস সভাপতি বলছেন বাফুফের এসব কথার কোনোটাই সত্য নয়। যারাই বলেছে মিডিয়াতে যে বসুন্ধরা কিংসের সাথে যোগাযোগ করেছে, আমার মনে হয় কথাটা সঠিক নয়, কারণ এটা একেবারেই ভিত্তিহীন। হয়তো নিজেদের যোগাযোগ করতে পারেনি, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই কথাটুকু বলছেন। পুরো বিশ্বেই ক্লাবগুলো ফিফা উইন্ডোর আগে পরে ফুটবলারদের ছাড়ে না। বাংলাদেশের প্রবাসী তারকা হামজা সোমদেরও নির্দিষ্ট সময়ের আগে পাওয়া যায় না। সেই হিসেবে বসুন্ধরা ভাঙেনি কোনো আইন। তাই কাদা ছোড়াছুড়ির বাইরে এসে এই পরিস্থিতির সাথে মানিয়ে নেয়াই বাফুফের সামনে থাকা একমাত্র খোলা পথ। ফয়সাল হাবিব, ৭১। আছে মাঠ, অবকাঠামো, আছে খেলার মানুষ, আয়োজকরাও কেবল নেই সদিচ্ছা। ফলে কোথাও পড়ে পড়ে নষ্ট হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের সম্পদ, হারিয়ে যাচ্ছে মেধাবী খেলোয়াড়রা। নামমাত্র দিবস ভিত্তিক খেলাধুলা আয়োজন করে দায় সারছে জেলা ক্রীড়া সংস্থাগুলো, কিন্তু নেই পেশাদার লীগ আয়োজনের পরিকল্পনা। রাজনৈতিক হস্তক্ষেপ, অবহেলা আর দুর্নীতিতে মেরুদণ্ড ভাঙতে বসেছে উত্তরের 8 জেলার। রংপুর বিভাগ ঘুরে এসে তানভীর মাইনুদ্দিনের ক্যামেরায় হাসান সজীবের রিপোর্ট। রংপুরের খেলাধুলা নাকি কমায়, নানা প্রান্ত থেকে একের পর এক বার্তা, মুঠোফোনে কল। খেলাযোগের গন্তব্য রংপুরের 8 জেলায়। শুরুটা পঞ্চগড় দিয়ে। দুর্নীতি, অব্যবস্থাপনা গিলে গিলে খাচ্ছে উত্তরের সর্বশেষ জেলাকে। দীর্ঘ 15-16 বছর দেখা নাই পেশাদার কোনো লীগের। পঞ্চগড়ের মতো একই দশা ঠাকুরগাঁয়ের। অবশ্য এখানে মন্দের ভালো, মাঠটা ঠিক আছে, তবে নেই পিচ ঢাকার কোনো কাভার। খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। বছরে কেবল বিসিবির বয়স ভিত্তিক খেলাগুলো হলেও হয় না জেলা লীগ ঠিকঠাক। যখনই খেলা থাকে না, একটা বড় গ্যাপ থাকে, তখনই প্লেয়ারদের মধ্যে একটা অনিয়া আসে যে আমি প্র্যাকটিস করব, কি লাভ হচ্ছে। আমরা এখানে খেলা চালাই, প্লেয়ারদেরকে বাইরে বসে থাকতে হয়। ড্রেসিং রুমের প্রবলেম, বাথরুম এখানে সংখ্যা কম। দিনাজপুর নীলফামারীর মাঠগুলো যেন চেয়ে চেয়ে হয়রান। মাঠ থাকলেও নেই তার সঠিক ব্যবহার। জেলা পর্যায়ে কেবল দিবস ভিত্তিক টুর্নামেন্ট করেই দায় সারা সংশ্লিষ্টদের। ক্রিকেটাররা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতেছে, কিন্তু তাদের পারফর্ম শো করার কোনো জায়গা বা স্পেস পাচ্ছে না। সমস্যাটা হলো আমাদের এখানে প্লেয়ার আছে, মাঠ আছে, আসলে খেলানোর যে প্রক্রিয়াটা সেটা আসলে নাই। সদিচ্ছা যে আমাদের ম্যানেজমেন্ট তাদের নাই। যদি থাকতো তাহলে আমাদের এখানে আরও অনেক প্লেয়ার পাইতাম আমরা, যেমন রিশাদ বের হয়েছে, এরকম আরও অনেক প্লেয়ার বের হতো। লালমনিরহাট থেকে প্রতি বছরই মুশফিক হাসানের মতো মেধাবী ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে খেলছে, কিন্তু অন্যান্য জেলাগুলোর মতো এ জেলাতেও নিয়মিত নেই জেলা লীগের আয়োজন। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা প্রিমিয়ার লিগ এইটাই মানে একদম নাই বললেই চলে, যার কারণে অনেক প্লেয়ার এজ লেভেল খেলে ছেড়ে দিচ্ছে খেলা। এখানকার স্পন্সর নাই। একটা ছেলে এজ লেভেল খেলা শেষ করার পরে তার খেলা নেই, খেলা ছেড়ে দেয়। আমি একাডেমিতে কোচিং করাই, আমার স্টুডেন্টে বলে বলে আনতে হয়। যদি জিজ্ঞেস করি কেন আসো না, বলে যে স্যার খেলা তো নেই। বছর বছর হারিকেন দিয়ে ভালো মানের ফুটবলার কিংবা ক্রিকেটার খোঁজে দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু যাচাই বাছাই করার প্রক্রিয়ায় যদি ঠিক না থাকে তবে কেমন করে বের হবে খেলোয়াড়? কুড়িগ্রামের সিনিয়র খেলোয়াড়দের প্রশ্ন তাই। সবচেয়ে কষ্টের বিষয় অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার, আমাদের এই কুড়িগ্রাম জেলায় আমরা লাস্ট কবে জেলা লিগ খেলেছি আমার মনে হয় যে আমি সহ আমার ছোট ভাইরা মনে করতে পারবে না। খুবই দুঃখের বিষয়, এখানে জেলা লিগের কোনো ব্যবস্থাই নাই। বিগত কয়েক বছর কোনো লিগ হয়নি। রংপুরে নিয়মিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, বিসিবির বয়স ভিত্তিক খেলাও বাদ যায় না এখানে, কিন্তু পেশাদার লিগ দেখা যায় না বহু বছর। নামমাত্র টুর্নামেন্ট যেন কেবলই আইওয়াশ। গাইবান্ধায় রয়েছে দারুণ সুবিধা, নয়নাভিরা মাঠ সঙ্গে ইনডোর ফ্যাসিলিটিস। জেলা ভিত্তিক খেলার আয়োজন হলেও পেশাদার লিগ নাই এখানেও। ঠিকঠাক ব্যবহার হচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের সম্পদ।
আট জেলা ঘুরে যে বিষয়গুলো সামনে এসেছে লিগ না হওয়ার, রাজনৈতিক ব্যক্তিবর্গের জেলা ক্রীড়া সংস্থায় উপস্থিতি, যাদের বেশিরভাগই ক্রীড়া সংশ্লিষ্ট নন, রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত থাকেন বেশিরভাগ। খেলাধুলা আয়োজনে যা বাজেট আসে তা প্রয়োজনের তুলনায় কম। অধিকাংশ ক্লাবের মালিকানা ক্ষমতাসীনদের দখলে থাকে। ক্লাবগুলোর আগ্রহ কম লিগ আয়োজনের। এর বাইরে কিছু খেলোয়াড় অতিরিক্ত পারিশ্রমিক দাবি করে বসেন। আর সবচেয়ে বড় সমস্যা এখানে নেই জবাবদিহিতা। অভিযোগের পাহাড়েও যেন বছরের পর বছর কারো টনক নড়ে না, কারণ সবকিছুর গোড়ায় যে রাজনীতি, যা মেরুদণ্ড ভেঙে দিচ্ছে উত্তরের খেলাধুলার। হাসান সজীব, ৭১। নারী ফুটবলে আরও এক নতুন মিশন। এবার অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে বাংলাদেশের কিশোরীরা। সিনিয়রদের মতো ওরাও জিততে চায় সাফের শিরোপা। বড় সাফল্যের লক্ষ্যে প্রায় এক সপ্তাহ আগে ভুটানে যায় বাংলাদেশের মেয়েরা। সেখানে নিয়মিত অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১.৫ মাস আগে গঠন করা টিমকে নিয়ে তাই আশাবাদী কোচ ও ক্যাপ্টেন। দীর্ঘ ১.৫ মাস ধরে প্র্যাকটিস করছি, তো আমাদের প্রিপারেশন ভালো। আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো আশা করি যে আমাদের মেয়েরা আমাদের কাউকে নিরাশ করবে না। আই হোপ যে ডে বাই ডে ম্যাচ আমরা ভালো করব। টিম বেশি দিনের নয়, ১.৫ মাসের টিম। তো আমরা সবাই এতদিন হার্ডওয়ার্ক করছি এবং আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব ভালো খেলার। আমরা এখান থেকে আমাদের শেখা, তো আমরা চেষ্টা করব প্রত্যেক ম্যাচ থেকে কিছু শেখার এবং নেক্সট ম্যাচ সেগুলো নিয়ে ভালো কিছু করার। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।